আমাদের তো দক্ষতা নাই যে আমরা বন্যা ত্রাণ কার্যক্রম পরিচালনা করব, তাহলে চাঁদা তুলতে নেমে গেলেন কেন? মানে আগস্টের শেষে আমাদের সাধারণ মানুষের আবেগকে পুঁজি করে আপনাদের ওপর ভরসায়, আপনাদের ওপর ভালোবাসায় সাধারণ মানুষ যে তাদের সঞ্চয়ের টাকা, তাদের কষ্টার্জিত অর্থের টাকা আপনাদেরকে দিনের পর দিন, মানে প্রতিদিন কয়েকদিন ধরে এই গণত্রাণ কর্মসূচি চালালেন তারা টিএসসিতে, এবং সেই গণত্রাণ কর্মসূচিতে কিন্তু কয়েকদিন ধরে কোটি টাকার উপরে করে উঠতে থাকলো। তো তাহলে এই ত্রাণ কর্মসূচি বা চাঁদা তোলার কর্মসূচি তখন আপনারা চালালেন কেন? বাংলাদেশের জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্ব দানকারী ছাত্র নেতাদের, জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা যারা, তাদেরকে তাদের কাছে তাদের ব্যক্তিগত অর্থবিত্তের হিসাব চাওয়ার সাহস তো ধরুন বাংলাদেশের গণমাধ্যম বা সাধারণ মানুষের ওঠার প্রশ্নই ওঠে না। কিন্তু যদি বা তাদেরকে তাদের দলের অর্থের উৎস নিয়ে প্রশ্ন করা হয়, তাহলেও তারা তেলে বেগুনে জ্বলে ওঠেন। আর একটা টাকার কথা বাংলাদেশের মানুষ ভুলতেই পারেন না, কারণ সাধারণ বাড়ির মহিলারা সেই টিএসসির গণত্রাণ কর্মসূচিতে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতাদের এই বীর বিক্রমদের বীরত্বের ওপর ভরসা রেখে, তাদের দেশপ্রেমের ওপর ভরসা রেখে, সততার ওপর ভরসা রেখে গত বছর আগস্ট মাসে যে গায়ের গয়না খুলে দিয়েছিলেন, ছেলেমেয়েদের নিয়ে গিয়েছিলেন টিফিনের টাকা সেই গণত্রাণে দিয়ে আসতে, প্রবাসী স্বামীর স্ত্রী তার স্বামীর পাঠানো রেমিটেন্সের টাকা দিয়ে এসেছিলেন গণত্রাণ কর্মসূচিতে। কাজেই এই তহবিলে বাংলাদেশের মানুষ তাদের খেটে খাওয়া টাকা, কষ্টে উপার্জিত অর্থ থেকে তিলে তিলে গড়া সঞ্চয় কিংবা গহনা কিংবা শিশুর শখের খেলনা কিংবা টিফিন কিনবার যে টাকা, সেগুলো দিয়ে যে এসেছিলেন, সেই টাকাগুলো যে এই ছেলেপেলেগুলো তছরূপ করে নিয়ে গেছে, বাংলাদেশের মানুষ এটা ভুলতে পারছে না। এটা ভুলতে না পারার ফলে ফেনীতে যখন সম্প্রতি তারা তাদের এই জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে গিয়ে উপস্থিত হলেন, বাংলাদেশের মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার এই কথা তোলা শুরু করলেন যে আমাদের টাকা কই, আমাদের টাকা কই। কারণ দেখেন, আমরা যারা হিসাবের সংসার চালাই, যে যত টাকাই রোজগার করি না কেন, প্রতিটা পাই পয়সার সেখানে হিসাব থাকে, এবং সংসার চালাতে গিয়ে দেখা যায় যে একটা বাড়তি খরচ করা, মানে 2 টাকা দান করা, 2 টাকা দিয়ে একটা শখের জিনিস কেনা, এগুলো যে কত কঠিন, সেই অবস্থায় কিছুতেই আসলে ভোলা যায় না যে নিজের সন্তানকে একটা শখের জিনিস কিনে না দিয়ে আমি গণত্রাণ কর্মসূচিতে গিয়ে যে টাকা দিয়ে এসেছি, সে টাকা দিয়ে এখন ফুটানি করে বেড়াচ্ছেন একদল ছেলেপেলে, এবং টাকার হিসাব চাইতে গেলেই তারা তেড়ে ফুরে আসছেন। সার্জিস আলম বীর বিক্রমদের একজন অন্যতম নেতা, তাকে ফেনীতে যখন সাংবাদিকেরা বা ইউটিউব কন্টেন্ট মেকাররা, আমি শিওর না যে কোন সে সাহসী বাংলার সন্তানেরা প্রশ্ন করেছিলেন যে বন্যা ত্রাণের টাকার কি খবর, তাকে দেখা গেল তিনি দামি গাড়ি থেকে তেড়ে ফুড়ে বেরিয়ে এলেন এবং এসে বললেন যে আপনারা সাংবাদিক, পেশাদারিত্বের সাথে প্রশ্ন করেন, আমরা পাই পয়সার হিসাব দিয়ে দিয়েছি, 9 কোটি না সামথিং টাকা আমরা ত্রাণ মন্ত্রণালয়ের তহবিলে দিয়ে দিয়েছি। এখন পত্রিকা ঘাটতে গিয়ে দেখি হাসনাত আব্দুল্লাহ বলেছিলেন 16 থেকে 17 কোটি টাকা উঠেছিল সেবার টিএসসিতে। মানে সার্জিস আলম যাকে বলছেন 1 বছর আগের ঘটনা কিচ্ছু মনে নেই, মানে কোটি কোটি টাকার হিসাব কিচ্ছু মনে থাকছে না আর তাদের, এবং 16 না 17 সেটাও আবার হাসনাত আব্দুল্লাহ বলতে পারছেন না, মানে 1 কোটি টাকা তাদের কাছে তেমন কোনো বিষয় তো অবশ্যই নয়, কারণ গত 1 বছরে তো 100 কোটি 1000 কোটি টাকার গল্পও আমরা শুনেছি। আর দেখুন সার্জিস আলম বলছেন 9 কোটি সামথিং টাকা আমরা ত্রাণ মন্ত্রণালয়ে দিয়ে দিয়েছি। পত্রিকা ঘাটতে গিয়ে দেখি তারা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে সে সময় বিরাট সমালোচনার পর মাস 2 টাকা ব্যাংক অ্যাকাউন্টে রেখে যখন জমা দিয়েছিলেন 8 কোটি টাকা। তাহলে হাসনাত আব্দুল্লাহ যে 16 বা 17 কোটি টাকা বললেন, তা থেকে তারা নাকি অডিটের মাধ্যমে পাই হিসাব করে 9 কোটি সামথিং তো দেন নাই, পত্রিকায় সুস্পষ্ট লেখা আছে দিয়েছেন 8 কোটি টাকা। তাহলে আরও 8 বা 9 কোটি টাকা কোথায় গেল সার্জিস আলম? কিন্তু সে প্রশ্ন করার সাধ্য বা সাহস আপনার আমার কই, কারণ দেখেন সার্জিস আলম কেমন চেতে গেছেন ফেনীতে, তাকে এই প্রশ্ন করা মাত্র। প্রশ্নটা এটা কাকে করবে? এই প্রশ্ন করবেন ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের যে উপদেষ্টা, তাকে, যে আপনাদেরকে যে অভ্যুত্থান পরবর্তী যে ছাত্ররা যারা নেতৃত্ব দিয়ে আন্দোলন করছে
তারা যে আপনাকে অভ্যুত্থানে 9 কোটি টাকা বা সামথিং টাকা বুঝাই দিছে পাই টু পাই, এটা আপনি ফেনীর জন্য কয় টাকা খরচ করছেন, কয় টাকা করেন না, এটার হিসাব দেন। যদি কম করে থাকে তার বেশি, আপনারা সামনে আরো পরিস্থিতি খারাপ হতে পারে। এটার জন্য লজিস্টিক সাপোর্ট যা যা তৈরি করা দরকার, এটা আপনারা আপনাদের জায়গা থেকে বুঝে নেবেন। দেখেন, এখন সার্জিস আলম বলছেন আমাদের তো লোকবল নাই, আমাদের তো দক্ষতা নাই যে আমরা বন্যা ত্রাণ কার্যক্রম পরিচালনা করব। তাহলে চাঁদা তুলতে নেমে গেলেন কেন? মানে আগস্টের শেষে আমাদের সাধারণ মানুষের আবেগকে পুঁজি করে আপনাদের ওপর ভরসায়, আপনাদের ওপর ভালোবাসায় সাধারণ মানুষ যে তাদের সঞ্চয়ের টাকা, তাদের কষ্টার্জিত অর্থের টাকা আপনাদেরকে দিনের পর দিন, মানে প্রতিদিন কয়েকদিন ধরে এই গণত্রাণ কর্মসূচি চালালেন তারা টিএসসিতে, এবং সেই গণত্রাণ কর্মসূচিতে কিন্তু কয়েকদিন ধরে কোটি টাকার উপরে করে উঠতে থাকলো। তো তাহলে এই ত্রাণ কর্মসূচি বা চাঁদা তোলার কর্মসূচি তখন আপনারা চালালেন কেন? দেখছিলাম জুলাই পদযাত্রায় এনসিপির এক নেতা বলছিলেন আমরা এক চাঁদাবাজ খেদাই, আরেক চাঁদাবাজ এসেছে, এবং মানে বিএনপির দিকে আঙুল তুলে বলছেন তো বিএনপি আওয়ামী লীগকে বাদ দিয়ে যাতে তাদেরকে এবার ভোট দেওয়া হয়। আসলে সাধারণ মানুষ তাদেরকে বিশ্বাস করবেন কি করে? দেখুন, এই হাসনাত আব্দুল্লাহ 2023 সালের সেপ্টেম্বরে তার দেওয়া স্ট্যাটাস আছে ফেসবুকের ভেরিফাইড পেজে, যে স্ট্যাটাসটা আমি ভুলতে পারি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, যেই সন্তান লিখছেন যে তার আত্মহত্যা করতে ইচ্ছা করে, কারণ মাত্র 70 টাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা ঢাকায় জীবন কাটানো ভয়াবহ দুঃসহ। একটা দিন মাছ বা মাংস দিয়ে ভাত খেতে পারেন না, সবজি দিয়ে ভাত খান। মাঝে মাঝে হলের বয়কে অনুরোধ করেন যাতে মাছ বা মাংসের ঝোল দিতে হয়। এই ছেলেপেলেগুলো, এই হাসনাত আব্দুল্লাহ 2024-এর 5ই আগস্টের পর কি জাদুর কাঠি হাতে পেয়ে গেলেন যে তারা, আমি দেখলাম খালেদ মহিউদ্দিনের অনুষ্ঠানে গিয়ে বলে এলেন যে প্রাডো গাড়ি চড়া, ভলভো গাড়ি চড়া, মানে আমি গাড়িগুলোর নামও মনে করতে পারছি না, এগুলো নাকি তার জন্য কোনো বিষয়ই না, কারণ তার অ্যাকোয়েন্টেন্স আছেন, মানে তার এরকম সঙ্গী আছেন যারা তাকে এ ধরনের গাড়িতে সব সময় চড়াচ্ছেন। ওইদিকে সার্জিস আলমের কথা তো আপনাদের মনেই আছে, 150 গাড়ির বহর নিয়ে তিনি বাড়ির দিকে গেলেন। যেই ছেলে বললেন তাকে নাকি ছাত্রলীগ করতে হয়েছে, গলা কাঁপিয়ে কাঁপিয়ে বঙ্গবন্ধুর গুণগান করতে হয়েছে যাতে তিনি হোস্টেলের গণরুমে টিকে থাকতে পারেন, সেই সার্জিস আলম বললেন তার দাদার বাড়ির নাকি এত টাকা আছে যে 150 গাড়ি নিয়ে জনসংযোগ করতে নিজ এলাকায় যাওয়া তার জন্য কোনো বিষয়ই না। সে কথা আবার তার নিজ দলেরই কেউ বিশ্বাস করেনি। কাজেই শুনেছিলাম যে তার নিজ দলের ভেতরেই 9 ঘন্টার একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, যেখানে এই কিছু কিছু ছেলেপেলে এত টাকা কিভাবে বানাচ্ছে তা নিয়ে তর্কে 9 ঘন্টা কেটে গিয়েছিল। সেই বৈঠকেই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল সেই গাজী সালাউদ্দিন তানভীর নামের সুফি দর্শনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কটিকে, যে কিনা পাঠ্যপুস্তক বোর্ডে কাগজের কমিশনের ব্যবসা করে 400 কোটি টাকা না কয়েকশো কোটি টাকা হাতিয়ে নিয়েছিল বলে ইনকিলাব রিপোর্ট করেছিল। এখন দেখেন, সকলেরই এদের এমন অ্যাকোয়েন্টেন্স, এমন সহযোগী সহকর্মী, বিরাট প্রভাবশালী পরিবার আছেন বা হয়ে গেছে 2024-এর 5ই আগস্টের পর, যে 28শে ফেব্রুয়ারি এই জাতীয় নাগরিক পার্টি এনসিপির আত্মপ্রকাশের সময় যখন 50টির বেশি বাস ভাড়া করে সারা দেশ থেকে তারা লোক আনলেন, মানিক মিয়া অ্যাভিনিউতে বিরাট ঝলমলে আত্মপ্রকাশ অনুষ্ঠান করলেন, তখনও বাংলাদেশের সংবাদ মাধ্যমের তো সাহস হয়নি অবশ্যই গণ অভ্যুত্থানের এই বীর শ্রেষ্ঠ নেতাদেরকে প্রশ্ন করার যে কারা আপনাদেরকে এমন ঝলমলে অনুষ্ঠান আর এমন বিরাট স্টেজ আর এত এত গাড়ি নিয়ে সারা দেশ থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে আসার ব্যবস্থা করার টাকা দিল। কিন্তু তখন রয়টার্স, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, নাহিদ ইসলামকে কিন্তু প্রশ্ন করেছিল যে টাকা কোথা থেকে আসছে। নাহিদ ইসলাম তখন বলেছিলেন প্রভাবশালী ধনী ব্যক্তিবর্গ তাদের টাকা দিচ্ছেন, কিন্তু সেসব ব্যক্তির ক্ষতি হতে পারে, নিরাপত্তা কথা বিবেচনা করে তিনি নাম প্রকাশ করতে চান না। নাম না প্রকাশ করার কারণ আছে, কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে কানাঘুষা আছে যে বাংলাদেশের সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান, শিল্প গ্রুপ বসুন্ধরা গ্রুপ কয়েকশো কোটি টাকা দিয়ে তাদের এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান থেকে এখন জুলাই পদযাত্রা পর্যন্ত চালানোর ব্যবস্থা করছে। কথিত আছে যে আমাদের যিনি বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, আকিজ বিড়ির আকিজ সাহেবের ছেলে, আকিজ বশির গ্রুপের মালিক,
তার বিরুদ্ধে তো হত্যা মামলা ছিল, তার ভাইয়ের বিরুদ্ধেও ছিল। তার ভাই ছিলেন আওয়ামী লীগের সংসদ সদস্য। কয়েকশো কোটি টাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের হাতে দিয়ে তিনি সব বৈষম্য ঘুচিয়ে দিয়েছেন, এবং ঘুচিয়ে দিয়ে তিনি বাণিজ্য উপদেষ্টা হয়ে বসেছেন। কাজে এমন ধনাঢ্য প্রভাবশালী নানা ব্যক্তিবর্গের টিকে থাকতে, বেঁচে থাকতে, নিজেদের ব্যবসায়িক গ্রুপ টিকিয়ে রাখতে, বাঁচিয়ে রাখতে নানাভাবে এই দলটির রাজনীতি করবার পেছনে টাকা ঢালতে হচ্ছে, এবং তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এই ছাত্ররা যখন গলা ফুলিয়ে আপনাকে আমাকে বলতে আসে পাই পাই পয়সার হিসাব আমরা দিয়েছি, আওয়ামী লীগ চাঁদাবাজ, বিএনপি চাঁদাবাজ, তারা নাকি সৎ এবং সে কারণেই নাকি তাদের ভোট দিতে হবে, তখন বাংলার মানুষ, যে মানুষ তাদেরকে গয়না খুলে হাতে তুলে দিয়েছিল, তারা আর তাদের বিশ্বাস করে বলে আমার মনে হয় না।